প্রিয় দর্শক, আনলিমিটেড পজিটিভ এবং নেগেটিভ কোশ্চেন মানুষের মনে, আর কারণটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করে এসেছেন। সেই চীন সফর করে এসে প্রধানমন্ত্রী কি নিয়ে আসলেন কি পেলেন সেটাই তো সবার জানার কথা। আজকে দীর্ঘ প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী সেটা সবিস্তরে বলেও দিয়েছেন, কিন্তু তারপরও তো অনেক কিছু জানার বাকি আছে। তার বলার পরও তো পক্ষ বিপক্ষ এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সেটাই একটু জানতে চাইবো। এবং সেই সঙ্গে আমরা একটু জানতে চাইবো পৃথিবীর সবচেয়ে গণতন্ত্রকামী দেশ, যারা পৃথিবীর দেশে দেশে গণতন্ত্র এবং মানবাধিকারের জ্ঞান দিচ্ছেন, সেই দেশে অর্থাৎ আমেরিকাতেই কিন্তু আমেরিকার সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এখন সেই দেশটির দিকে কেউ আবার আঙ্গুল তুলবে কিনা এবং তারা কতটা এখন বীর দর্পে সারা পৃথিবীতে মানবাধিকার এবং গণতন্ত্রের কথা বলবে, সেটাও একটু জানতে চাইবো। আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের বিষয় প্রধানমন্ত্রীর চীন সফর। সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সঙ্গে আছেন আল মামুন মৃধা, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ম্যানেজিং ডিরেক্টর তিনি মৃধা বিজনেস লিমিটেড। আমি আলোচনাটা শুরু করতে চাই। জনাব হাবিবুর রহমান হাবিব, প্রসঙ্গত ক্রমেই সবার আগে আসবে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর, কারণ আজকে তিনি প্রেস কনফারেন্স করেছেন। আপনি পুরোটাই শুনেছেন, আপনি জানেন। ভারত থেকে তিনি যখন এলেন তখন এক পক্ষ বলা শুরু করলেন, আপনারা সবাই মিলেই বলছেন যে দেশ বিক্রি হয়ে গেছে ভারতের কাছে, আর চীন থেকে মাননীয় প্রধানমন্ত্রী আসলেন একদম খালি হাতে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই সমস্ত মিথ্যা অভিযোগ যারা করে তাদেরকে মানসিক রোগী বলছেন। আপনাদেরকে তো বলছেন তিনি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল লাইট টু দ্য পয়েন্ট অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানে সন্ন দর্শক শ্রোতা দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার সশস্ত্র সালাম, আমার শুভেচ্ছা। আমাদের যদি মানসিক রোগী উনি বলেন তারা তাহলে আমি নিজের থেকে বলছি, বাংলাদেশে যে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে 173 দিন হরতাল করে গাড়ি ঘোড়া বন্ধ করে রাজপথ অবরোধ করে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি। হাবিব সাহেব, আমি একটু আপনাকে থাকাচ্ছি, হয়তো আপনার একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, ততক্ষণ সুবিধাটা করে নিক, কারণ কথাটা তো জনগণকেই বলতে হবে, সুতরাং শোনাতেও হবে। আমি একটু ততক্ষণে মৃধা সাহেবের কাছে যাচ্ছি। যারা মৃধা, আপনি তো মাননীয় প্রধানমন্ত্রী চীনের সফর সঙ্গী ছিলেন এবং আপনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ চায়না চেম্বার কমার্সের। সেইখান থেকে যেটা বলা হচ্ছে, এত বড় অর্থনীতির দেশ চীন, সেখান থেকে আমাদের অর্জন কিছু হলো না। আসলে কি হলো না? আমি ব্যাপারটার সাথে একটু রেসপেক্টফুলি ডিনাই করি। কারণ প্রথম থেকেই আমরা এই যে সফর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সেটার সাথে সংযুক্ত ছিলাম। এবং আরও যদি স্পেসিফিক্যালি বলি, মাননীয় প্রধানমন্ত্রী এবারই আপনার দেখতে পেরেছি যে আমরা চীনে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট হয়েছে এবং বাংলাদেশ এবং চীন মিলে প্রায় 1000-এর মতো ব্যবসায়ী, একাডেমিশিয়ান, জার্নালিস্ট এবং আপনার ইনভেস্টার্স, ট্রেডার্স, তারা সকল স্টেক হোল্ডার্সরা ওখানে উপস্থিত ছিলেন। তো বাংলাদেশ চায়না চেম্বারের দায়িত্বটা মূলত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের মধ্যেই লিমিটেড ছিল। আমি যদি সেই দিনের কথাটা বলি তাহলে সেই দিনের অর্জনটা কিন্তু আমি বলবো যে এখনও পর্যন্ত বাংলাদেশ চীনে যে ধরনের প্রোগ্রাম করেছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যাপারে, সেটার সাথে তুলনা করলে অত্যন্ত সফল একটি প্রোগ্রাম ছিল। এবং আপনি দেখেছেন যে ওখানে বেশ কিছু এমইউ সাইন হয়েছে এবং বেশ কিছু ব্যাপারে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সে ব্যাপারে যারা বিভিন্ন মন্ত্রণালয়ে আছেন বা সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে আছেন এবং বিজনেস বডি যারা আছেন, তারা খুব খোলামেলা কথাবার্তা বলেছেন। এবং চীনা যেই বিনিয়োগকারী আছে তাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সম্পর্কে আমরা স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পেরেছি বলে আমরা মনে করেছি। 6টা সেশন ছিল এবং আমরা 20টা আপনার খাতকে নির্দিষ্ট করে দিয়েছিলাম, যেখানে এই 6টা সেশনে আমরা আরও দীর্ঘ আলাপ আলোচনা করেছি এবং যেটা ওদের কাছ থেকে আলাপ আলোচনা তো ফলপ্রসূ, কিন্তু প্রাপ্তিটা কি ফলপ্রসূ যা আমরা চাইতে গেলাম, কিংবা আমরা ভবিষ্যতের অর্থনীতিকে আরো মজবুত করার জন্য আমরা যা যা চাচ্ছি? মাননীয় প্রধানমন্ত্রী বিনিয়োগের জন্য আহ্বান করেছেন চায়না বিনিয়োগ এবং 3টা ঋণ, 3 টাইপের অর্থ সহায়তা, বেশি সুদমুক্ত এবং সহযোগিতা সহায়তা, এই জিনিসগুলো আছে। তো সুতরাং এই যে বলা হচ্ছে আমাদের প্রাপ্তিটা একদম বিগ জিরো, এটা তো একটা রাজনৈতিক সমালোচনা। সেইটার জায়গা থেকে আমি বলছি, যেমন আপনি ব্যবসায়িক জায়গা থেকে সফলতার কথাটা বলবেন এবং সেটা হচ্ছে কোনো মোড়কে না, আপনি নিজে উপস্থিত ছিলেন এবং নিজে ব্যবসায়ী। ওই প্রশ্নটা আমি রাখছি যে আপনি সেটার ব্যাখ্যাটা কি করে দিবেন, যেটা কারণ যে কোনো রাষ্ট্রীয় সফরকে, যেহেতু রাজনৈতিক দেশ, এখানে রাজনৈতিক পক্ষ বিপক্ষের মতান্তর থাকবেই, সেই জায়গাটার আমি জানতে চাইবো। আমি প্রশ্নটি রাখছি। জনাব হাবিব, আপনাকে বোধহয় অডিওটা ঠিক হয়েছে, যেটা আমি প্রশ্ন রেখেছিলাম চায়না সফর নিয়ে আপনারা বলছেন বিগ জিরো, হতাশাজনক, কিন্তু বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই প্রশ্নটা করি যে যারা আপনারা বলছেন যে চায়না সফর সফল না, তাদেরকেই মানসিক রোগী বলা হচ্ছে।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আয়ের টু দ্য পয়েন্ট জনপ্রিয় অনুষ্ঠানে সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং বিজ্ঞ আলোচককে আমার শুভেচ্ছা। আমিও তো তার মধ্যে একজন। আমি তো সুস্থ আছি, কিন্তু যে মহামান্য আদালত যার ঘাড়ের উপর বন্দুক রেখে 173 দিন হরতাল করে রাজপথ অবরোধ করে অর্থনীতির হাজার হাজার কোটি টাকা ক্ষতি করে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করানো হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার বিধান ওই মাননীয় হাইকোর্ট বাতিল করে দিলেন এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে। তারপরে বলেছেন আরো 2টি নির্বাচন হতে পারে, পরে আর তারা সেটা করেনি, যেটা আজকে ছাত্রদের উপর চাপিয়ে দিয়েছে। চায়না সফরের সাথে কেয়ারটেকার গভর্নমেন্টের কি সম্পর্ক? সেই মহামান্য আদালত 1997 সালে সম্ভবত 97-98 সালে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনাকে রং হেডেড বলেছিলেন। আমি নিজের থেকে বলতে চাচ্ছি না, আমি যেহেতু এখন সুস্থ আছি, আর আমি সুস্থ আছে বলে আমার ওই কথাটা মনে আছে। মহামান্য আদালত যে আদালতকে দিয়ে এত ঘটনা ঘটালো, সেই আদালত কিন্তু বলেছিলেন তখন কিন্তু বিএনপি ক্ষমতা ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেই আওয়ামী লীগের ক্ষমতার সময় মহামান্য আদালত বলেছিলেন প্রধানমন্ত্রীকে উনি রং হেডেড। এর বাইরে আমার আর বলার কিছু নাই, যেহেতু আমি এখন সুস্থ আছি। এবার আপনি আসেন, যে কথাটা বলা হচ্ছে চায়না সফর, আমি তো ওনার বক্তব্য শুনেছি, আর উনি যেহেতু নিজে গিয়েছিলেন অত ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আমার প্রশ্ন, যে গেলেন তো 3 দিনের সফরে সম্ভবত, না কয়দিনের সফরে গেছেন? 4 দিনের সফর ছিল। 4 দিনে, 3 দিনে চলে আসলেন। কেন চলে আসছেন? বারবার তো ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কিসের জন্য? কাজ শেষ হয়ে গেছে। কিসের কাজ? তাহলে 4 দিনের প্রোগ্রাম এই করলো কেন? তাহলে 4 দিনের প্রোগ্রাম নির্ধারণ করে গেলেন কেন? এর আগেও যে এরকম ঘটনা ঘটেছে, আজও তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে বিশ্বাসের, গ্রহণ করছেন না কেন? এটাই সত্যি। না, আমরা এই জন্য উনি 4 দিনের লোড বহর নিয়ে গেলেন। লোড বহর নিয়ে গেলেন না, প্রায় 200-র উপরে লোকজন নিয়ে গেলেন। কোনটা 3 দিনে ফিরে আসা? না, ফিরে আসা মানে সেখানে যদি কোনো সফল কোনো কিছু হতো, সব কিছু মিলায়, তাহলে তো 3 দিনে আসতেন। তাহলে বিফলটা কোথায় কোথায়? এখন আমাদের প্রাপ্তিটা কি আমরা পরে যখন পাবো তখন বুঝবো। এখন তো কিছু আপাতত এখন প্রাপ্তিটা হচ্ছে যে 4 দিনের জায়গায় 3 দিনে ফিরলো কেন? হ্যাঁ, কিছুই পায় নাই। এইটুকু সবচেয়ে মারাত্মক যে জিনিসটা আমাদের বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা অভিশাপ এবং ভয়ঙ্কর একটা খারাপ পরিণতি আমাদের ডেকে নিয়ে আসবে, সেটা এই প্রধানমন্ত্রী যখন এর আগে চায়না গিয়েছিলেন, চায়না একবারের জন্য বলেনি চায়না যে আমাকে সোনা দেয়া গভীর সমুদ্র বন্দর দিতে হবে। উপযাচক হিসাবে সেদিন বলেছিলেন এই প্রধানমন্ত্রী। বলার পরে যখন ইন্ডিয়া ধমক দিল, তখন উনি সেখান থেকে সরে আসলেন। একটা পর্যায়ে চায়নাকে প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে আপনার একার করার দরকার নেই, জয়েন্ট ভেঞ্চার, ওরা বললো আমরা জয়েন্ট ভেঞ্চার আপনার করি বাংলাদেশের সঙ্গে। সেটা যখন ইন্ডিয়া রাজি হলো না, তখন কি দেখলাম আমরা? 11 লক্ষ রোহিঙ্গা দেখলাম। হ্যাঁ, ওই কারণে 11 লক্ষ রোহিঙ্গা, কিন্তু ওই কারণে এই রোহিঙ্গারা আদৌ আমাদের বাংলাদেশে যাবে কিনা বা আমাদের একটা অঞ্চল দখল করে নিবে কিনা আমি কিন্তু আতঙ্কিত প্রথম দিনে বলেছিলাম। তার মানে কি, কেন এটা হলো আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। তো ওই যে উপযাচক বলার পর দিল না, এরপরে আবার যখন চায়নার সাথে কথা হলো তখন বললেন যে তিস্তা, যে আমাদের এখন বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে সেনসিটিভ যে ব্যাপারটা, তিস্তা ব্যারেজ করার জন্য চায়নার সাথে মোটামুটি একটা কথা ফাইনাল তো, এটা সবাই জানে, দেশবাসী জানে। তো জানার পরে ইন্ডিয়া যখন আবার ধমক দিল এবং চায়না যাওয়ার আগে হঠাৎ করে মোদি শপথ অনুষ্ঠানে গেলেন, 3 দিন পরে আবার গেলেন, যাওয়ার পর যখন ধমক দিয়ে দিল, এবার গিয়ে উনি বললেন যে না, ওটা ভারতই করবে। ধমকটা প্রকাশ্যে দিয়েছে না? না, এই ধমকের প্রকাশ্যে না দিলে, মানে ধমকই যদি ধমকের না দেয়, তাহলে চায়নাতে গিয়ে উনি ফিরে আসলেন। চায়নার কাছে প্রস্তাব দিলেন কি ভারত এবং চায়না মিলে করা। চায়না কি ভারতের সঙ্গে মিলে করবে? আজকে প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন আজকে ভারতই করবেন। যে কারণে এই যে ঋণ প্রাপ্তি যা বলছিলেন, যা আশা নিয়ে গেছেন, চায়না সেখান থেকে মুখ ফিরে এনেছে। তার আপনার সবার সাথে সম্পর্ক একই ব্যাপার নিয়ে আপনি করবেন, এটা হতে পারে না। তো অনেকদিন আপনি একজনকে বোকা বানাতে পারেন, বেশি দিনই পারেন, সারা জীবন পারবেন না। আজকে যে তিস্তা থেকে সরে আসলো কেন? তিস্তা থেকে ফিরে আসলো কেন? এর বক্তব্য ভোগ করতে হবে। এবং আমি এখন বলি যে আজকে বাংলাদেশের সাংবাদিকরা আমি এখন দেখেছি, খুব নামি দামি সাংবাদিক যাদের আমরা চিনি, অনেক আগের থেকে, ছোটবেলার থেকে চিনি, 20-30 বছর আগের থেকে। হা রে, আমার লজ্জায় মরে যেতে আছে। একটা সাংবাদিক একটা জিজ্ঞাসা করে না যে চায়না থেকে আপনি কি নিয়ে আসলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, 120 টাকা পেঁয়াজ, 340-400 টাকা মরিচের দাম, আলু 70 টাকা কেজি, চাউলের দাম 3-4 টাকা বেড়ে গেছে,
একে লাগামহীন দেশের এই আজকে দ্রব্যমূল্য উদ্যোগে একটা মানুষ বললো না মাননীয় প্রধানমন্ত্রী এটা কেমন হচ্ছে, কেন হচ্ছে? আজকে একটানা 16 বছর প্রায় দেশ শাসন করে আসছে, দেশটাকে কোথায় নিয়ে গেছে? উন্নয়নের কথা বলে। কালকে মজার একটা জিনিস দেখলাম, ইউটিউবে দেখলাম, গাড়ি সব পানির ভিতরে ভাসতেছে আর ছেলেরা সব গান গাচ্ছে, আমার কি মেট্রো রেল, আমার হলো যে সুড়ঙ্গ না কি বলে টানেল, এই সময় তো গর্ব করে বলতেছে। আর বাংলাদেশের কি অবস্থা? কার দোষ? আজকে 16 বছর ধরে তো মেয়র তারাই, মানুষের ভোট ছাড়া তারা নির্বাচিত। আমি একটু থামাই, চায়না ইস্যুটাকে আমাকে সেটেল ডাউন করতে হবে, এখানে আরো অনেক ইস্যু আছে। তার মানে আপনি যেটা বলছেন চায়না ইস্যুর ফলাফল শূন্য, চায়না আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজনৈতিক এবং ভারতের সাথে সম্পর্কটা গভীর হওয়ার জন্য বাংলাদেশের, এই তো এটা তো আপনি বোঝাতে চাইলেন বারবার। এবং তিস্তা প্রকল্প চায়না না ভারতকে দিয়ে করানো হবে, জি। তো সুতরাং সেই জায়গাটাতে শুনলেন তো জনাব তাদের কাছ থেকে মামুন মৃধা, আপনি নিশ্চয়ই পলিটিক্যাল বাহাসে যাবেন না, কিন্তু সেই জায়গাটা থেকে, যে জায়গাটা থেকে আপনি নিশ্চয়ই রাজনীতি সচেতন মানুষ, কিন্তু সেই জায়গাতে যেটা বলা হচ্ছে যে আমাদের আসলে অর্থনৈতিক বন্ধু তো চায় না, সেই জায়গা থেকেও চায়না সরে আসছে, সেরকমটা কি? দেখুন, ব্যাপারটাকে এভাবে সরলীকরণের কোনো উপায় নাই, কারণ একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক একটা ক্রমবর্ধমান ব্যাপার। আমরা 2003-04-এ আমাদের চেম্বার যখন তৈরি হয়, চায়নার সাথে আমাদের ব্যবসা ছিল $1.5 বিলিয়ন নিচে, এবং গত বছরের চায়না কাস্টমসের, কারণ এখন আমাদের ডেটা নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা বহুদিন ধরে বলছিলাম, চায়না কাস্টমসের ডেটা অনুযায়ী আমাদের এই দ্বিপাক্ষিক ব্যবসা প্রায় $26 বিলিয়ন ক্রস করে গেছে। এবং আপনার বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে আপনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যেমন ধরেন চাইনিজ ইকোনমিক জোনটা তৈরি হচ্ছে, এবং আপনার অন্যান্য যে সেক্টরসগুলো নিয়ে আমরা চীনের কাছে দেন দরবার করেছি যে আমাদের বাণিজ্যিক ভারসাম্যটা একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসতে হবে। সেই সূত্রে আমরা কিন্তু দেখলাম যে গত 3 মাস ধরে অনেকগুলো ডেলিগেশন বিভিন্ন সেক্টর কভার করে এরা আপনার তাদের দেশে যে রিপোর্ট আছে সেগুলো নিয়ে তারা ফেরত গেল, এবং যেগুলো আসলে তাদের ভবিষ্যৎ যে বিনিয়োগ পরিকল্পনা আছে সেগুলোরও ইঙ্গিত দেয়। এবং আমরা যখন নাকি, আবার আমি বলছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির মানে সাথে সংযুক্ত নই, আমরা একান্তই বিজনেস বডি থেকে যেটা দেখতে পাই যে এখনো পর্যন্ত তাদের দিক থেকে আমরা যে মনোভাবটা দেখেছি যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে তারা বিনিয়োগে আগ্রহী। কিন্তু মৃধা সাহেব, যে জায়গাটাতে বারবার একটি কথা উঠছে সেখানে যে যতটুকু আমরা অর্থ চেয়েছিলাম চীনের কাছে সেটা কেন পাওয়া গেল না, সেটা দিল না কেন, এবং 1614 কোটি টাকার যে সহায়তা দিয়েছে চীন, সেই জায়গাটা তো চীনের মতো অত বড় শক্তিশালী অর্থনৈতিকভাবে তারা তো, এটা তো তাদের একদম নাম একটা নাম কি যেন বলে না, যে নামে মাত্র দেওয়া, তো এটুকুই কি পাওয়া? 1000, এটা নিয়ে একটু কথা উঠেছে, যা চেয়েছে সেটা পাওয়া যায়নি। আমি আপনার জন্য উভয় দেশের মানে চীনের রাষ্ট্রীয় দৈনিকে প্রকাশিত যেই স্টেটমেন্টটা আছে এটা নিয়ে এসেছি। আমাদের প্রাপ্তিগুলো এর মধ্যে সব লেখা আছে, ঠিক আছে? আমরা হাইপোথেটিক্যালি অ্যানালাইসিস পেলাম, এটা নিয়ে কেন সমালোচনা হচ্ছে? আমি দেখুন, আমরা তো আসলে খুব বেশি এই বলয়ের মধ্যে আলোচনার সুবিধা নাই, তবে যতটুকু জেনেছি যে আমাদের এজেন্ডায় আমরা যা যা জিনিসগুলো চায়নার কাছে চেয়েছি তার বেশিরভাগই কিন্তু আমরা পেয়েছি। আমি এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে আমাদের সাথে চীনের যে এফটিএ হওয়ার কথা ছিল, এবং এফটিএ পরবর্তীতে যেটা সেপা বলে, বাংলাদেশের তরফ থেকে এটা চাওয়া হয়েছে যে আমরা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চাই এবং সুনির্দিষ্ট বিনিয়োগের আমরা প্রতিশ্রুতি চাচ্ছি। সে ব্যাপারে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এবং তারা আমাদেরকে প্রমিস করেছে যে খুব তাড়াতাড়ি চীনের দল আসছে এখানে এ ব্যাপার নিয়ে বিশদ আলোচনা করার জন্য, কারণ আমরা শুধু এফটিএ এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। তার মানে চীনের সাথে অর্থনৈতিক লেনদেনে কোনো দোটানা নেই, রিলেশনশিপটা আরো আগের চেয়ে ভালো হয়েছে না, যা ছিল তাই আছে? আমরা যদি ট্রেড বডির চোখ দিয়ে দেখি, বাণিজ্যের জায়গায়, হ্যাঁ বাণিজ্যের জায়গা থেকে দেখি, আমি তো কোনো রকমের সমস্যা এখনো পর্যন্ত দেখছি না। এখন দু দেশের, এক দেশ হিসাবে আরেক দেশের যে অর্থপ্রাপ্তির ব্যাপারটা সেটা আসলে বাণিজ্যের সাথে সরাসরি সম্পর্কিত। ওই জায়গাটা হচ্ছে কি, আপনি বাণিজ্যের জায়গাটাতে হয়তো অন্য চোখে দেখছেন যে একই রকম আছে, কিন্তু বাণিজ্যের জায়গাটাতে হয় কি, রাজনীতিটা তো একটা গ্লোবাল পলিটিক্স, সেই জায়গাটাতে যতগুলো বলয় থাকে, অনেক শক্তিশালী দেশ থাকে, নানান ধরনের কথাবার্তা থাকে, শক্তির একটা নেক্সাস তো থাকে, সেই জায়গা থেকে ওই জায়গাগুলোর খবরগুলো কি, সেটাই হচ্ছে পলিটিক্যাল অ্যানালিসিসের জায়গা, যে ওনারা এটা কিভাবে দেখছেন, যে আপনি সরলীকরণ যেটা করছেন কিংবা আপনার সাদা চোখে বাণিজ্যের জায়গাটা দেখছেন, কিন্তু
এখানে তো গ্লোবাল পলিটিক্সও জড়িত আছে, গ্লোবালের অনেক লেনদেন জড়িত আছে, সেই জায়গা থেকে আমি একটা এই স্টেটমেন্টের মধ্যে একটা প্রথমেই যে কথাটা উল্লেখ করা আছে সেটা হলো যে উভয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং আঞ্চলিক নিরাপত্তা, আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের পরিবেশ এ ব্যাপারে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এটা তো চীনের প্রেসিডেন্ট তার বক্তব্য এটা ক্লিয়ার করেছেন। এটার মধ্যে কিন্তু ইন বিটুইন দ্য লাইন অনেক কিছু আছে। হ্যাঁ, উনি তো তার বক্তব্যে এই লাইনগুলোই জাস্ট ক্লিয়ার বলেছেন। সো এবং উভয় দেশের এই ব্যাপারগুলোর সম্পর্কে অত্যন্ত সচেতনভাবে নজর রাখছে এবং আশা করছি যে এই ব্যাপারগুলো আমাদের সামনের দিকের যে বন্ধুত্ব থাকবে সেটার সাথে সাথে আরো দৃঢ় থেকে দৃঢ়তর হবে। জনাব হাবিব, সেই জায়গাতে একটু ফিরতে চাই। আপনি কি চীনের বাণিজ্য নিয়ে আরো কথা বলবেন নাকি আমরা রাজনীতিতে চলে আসবো? না, বাণিজ্য নিয়ে তো কথা আমি যেটা আশা করে গিয়েছিল সেটা পায়নি। হ্যাঁ, কি আশা করে গিয়েছিল? না, মিনিমাম $5 বিলিয়ন তাদের পাওয়ার কথা ছিল। হ্যাঁ, বলেছে না? সেখানে কি প্রাপ্তিটা কি একটু এটা বলেন না। 5 বিলিয়নের প্রাপ্তি ছিল, পেল না কেন? 1614 কোটি টাকা সহায়তা। আমরা যতটুকু শুনেছি, আমরা তো বলি নাই, তারাই বলেছে যে এটা আমরা তাদের সহায়তার জন্য এটা আমরা শুনেছেন, যারা সাথে ছিলেন কি প্রাপ্তিত? আমরা যতটুকু দেখুন, এই ব্যাপারগুলো আসলে সাধারণ মানুষ তো কথা হয় না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কথা হয়, তার কিছু মেকানিজম আছে এবং সেই মেকানিজমের মধ্যে আমরা যেটা জানতে পেয়েছি যে 5+2, ঠিক আছে, বাইরে থেকে যতটুকু জানতে পেয়েছি 2 আমাদের যে সহযোগিতার কথা বলা হয়েছিল আমরা সেটা পেয়েছি। 5 বিলিয়নের দরকার ছিল ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য। সেটা কি, আপনার সারা পৃথিবীব্যাপী এখন একটা ডলারের সংকট চলছে, বাংলাদেশও তার ভুক্তভোগী। চীনের সাথে চীন যেহেতু আমাদের সর্ববৃহৎ ট্রেড পার্টনার এবং পুরো অ্যামাউন্টটাই ওদেরকে ডলারে পেমেন্ট করতে হচ্ছে, তো সেই সূত্রে আমরা যদি এই ট্রানজ্যাকশনটা টাকা এবং ইউয়ানে করতে পারি তাহলে কিন্তু আমাদের ডলারের উপর থেকে চাপটা কমে। সেটা আপনার পেরিফেরাটা কিন্তু $26 বিলিয়ন পর্যন্ত, তার মধ্যে $5 বিলিয়ন দিয়ে আমরা শুরু করতে পারতাম। এখানে যেটা কথা হয়েছে যে আপনার এই ট্রেড ফাইন্যান্সিং এর ব্যাপারগুলো উভয় পক্ষের থেকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলে সেটা 5 বিলিয়ন কেন, সেটা $26 বিলিয়ন হতে পারে, কিন্তু সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় দেশ সিদ্ধান্ত নেবে বলে আমরা জানি। জনাব হাবিব, যে জায়গাটা একটু জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে শুধু চীন সফরে ছিলেন না, তিনি রাজনৈতিক অনেক বেশি খোলামেলা কথা বলেছেন। তিনি কথা বলেছেন চলমান ইস্যু কোটা আন্দোলন নিয়ে। তিনি সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে কোটার বিষয়টি আর সরকারের কিছু করার নেই, এটা আদালতের বিষয়, আদালতই দিবে। আদালতের বিষয় নিয়ে তিনি বলেছেন আদালতের উপরে ভরসা রাখতে, কিন্তু প্রসঙ্গক্রমে তিনি যেটা বলেছেন, কোটা আন্দোলনকারীদের আপনারা তো সমর্থন দিয়েছেন, কিন্তু কোটার বিরুদ্ধে দিয়েছেন নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনাদের অবস্থান? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা যাবো কেন? তাহলে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের দাবি কেন? কিসের মুক্তিযুদ্ধের কোটা বাতিলের কথা বলেছে? কে বলেছে? কোন কোটাই থাকবে না। ছাত্ররা কি চেয়েছে? কোটা সংস্কার চেয়েছে, বাতিল তো চায়নি। ছাত্রদল তো বাতিল চেয়েছে। ছাত্ররা কি চেয়েছে? যারা কোটা আন্দোলন যারা করেছিল তারা কি চেয়েছিল? সংস্কার চেয়েছে। তারা সংস্কার চেয়েছে। আপনারা কি চাইছেন? সংস্কার, তারা তো সংস্কার চেয়েছিল, আমরা সংস্কার চেয়েছিলাম। তো সরকার বাতিল করে দিল কেন কোটা? কিন্তু আপনাদেরই যারা একটা অংশ 18 সালে, এটা পরের কথা বলেন, পরের কথা বলছি না, এগুলো কি পরের কথায় আসেন আপনি। 18 সালে ছাত্ররা যারা আন্দোলন করেছিল তারা সংস্কার চেয়েছিল, তারা 56 কাছ থেকে হয়তো তারা 10-15-এর ভিতরে নিয়ে আসার কথা হয়তো তারা ভেবেছিল। সেখানে মেয়েরা আন্দোলনে ছিল, মুক্তিযোদ্ধার সন্তানরা আন্দোলনে ছিল, তারাও বলেছিল যে আমরা মেধার ভিত্তিতে হতে চাই। সেখানে প্রধানমন্ত্রী রাগ করে হোক আর মন খারাপ করে হোক, অভিমান করে হোক, একবার কোটা পথে বাতিল করে দিলেন। চাইলেন আপনার সংস্কার, আর বাতিল করবেন কেন? আপনি বাতিল করলেন, বাতিল করে আজকে কোর্টকে দিয়ে আবার ওইটা আপনি পুনর্বহাল করতে যাচ্ছেন। বাতিল করলে সরকার তো আপিলও করেছে। আরে এসব তো নাম এই করা, এগুলি কি কাজের কাজ নাকি? এগুলো তো সব মানে কি বলবো, এগুলি মানুষকে ধুলা দেওয়া। এখন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা, আমি সার্টিফিকেট নিয়ে আজ পর্যন্ত ভাতা খাইতে আমি যাইনি, আমার মতো হাজার হাজার আছে। আবার হাজার হাজার, এই সরকার সবচেয়ে বড় বিপদ হবে কোনটা? এই সরকার আমরা 50,000 ভুয়া মুক্তিযোদ্ধা তারা তৈরি করেছে, 50,000। এই দায় কিন্তু সরকার নিতে হবে। যাদের 20,000 টাকা এই যে ভাতা দিচ্ছে তাদের ছেলেদেরকে, চাকরি বাকরি নাতিপুতিদের। আমরা তো মুক্তিযুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীন করার জন্য, আমি চাকরি করবো সেই জন্য তো না। হ্যাঁ, স্বাধীনতার পরপর তখন দেশের প্রয়োজনে সেই সময় দরকার ছিল, মুক্তিযোদ্ধা 30% কোটা দিয়েছিল, সেটা একদম চূড়ান্তভাবে না, ইন্টারভিউ দিয়েছিলাম। এখন সেটা গেল, তারপর তার সন্তানেরা গেল, তার নাতিপুতিরা কোন কারণে তার মুক্তিযুদ্ধ ইয়ে পাবে আপনি বলেন তো?
কোন কারণে তারা এই সুযোগটা পাবে, নাতিপুতি কেন পাবে? আমরা পেলাম মুক্তিযোদ্ধা, ঠিক আছে, তারপরে সন্তানটা তাও মেনে নিল, জাতি মানলো, নাতিপুতি কেন মানবে? এবং এখানে আরেকটা কথা আছে, আমরা প্রথম পেলাম যারা চাকরি করেছে, প্রথম আমরা পেয়েছি হলো 2 বছরের ইনক্রিমেন্ট, সিনিয়রিটি পেয়েছে, 2 বছর সিনিয়রিটি পেয়েছে। আবার এদিকে চাকরি শেষে 2 বছর আবার বেশি আমরা চাকরি করতে পারছি, তাহলে আমাদের সুযোগ দিল, সব সুযোগ আছে। মারা যাওয়ার পরে গার্ড অফ অনার, তারপর 20,000 টাকা ভাতা সাধারণ মুক্তিযোদ্ধাদের। অন্যায় কোথায়? অন্যায় না, দিচ্ছে তো, নাতিরা কেন আসবে? এবং আরেকটা কথা আমি বলি যে আপনারা বলছেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কেন পাবে, নাতিপুতিতে আপত্তি, প্রধানমন্ত্রী এটার উত্তর দিয়েছে, তাহলে কি রাজাকারের নাতিপুতি? রাজাকাররা পাবে না, রাজাকার তো চাচ্ছে না, রাজাকার চাচ্ছে, বাতিল চাচ্ছে, রাজাকার চাচ্ছে না, না এরা তো চাবেই। এখন আপনি হিসাব আসেন, বাংলাদেশে আমরা ধরেন দেশের মধ্যে এবং বিদেশে আমরা যারা ভারতে ট্রেনিং দিছি, দেশের মধ্যে ট্রেনিং দিছি, এরকম সব মিলে 2 লক্ষ হবে। আজকে মুক্তিযোদ্ধার সঙ্গে তো 2.5 লক্ষ। জি, এই যে 2.5 লক্ষ এই বানালো 50,000 এই সরকার। এবং দেখেন তখন বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি, আমার 2 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য 30% কোটা কেন? 7.5 কোটি মানুষের জন্য 40%, আর আপনার 2 লক্ষ এর জন্য হলো 30%। এবং সবচেয়ে মজার ব্যাপারটা এবং দুঃখের ব্যাপার যেটা, সেটা 30% আপনারা কোটা রেখেছেন, আজ পর্যন্ত 30% কোটা ফুলফিল হয়নি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, একটু থামাই, আপনারা বলছেন 30% কেন মুক্তিযোদ্ধার কোটা থাকবে, কিন্তু সেখানে সরকারের একটা বড়সড় জায়গা আছে যে 21টা বছর কিন্তু সরকার ক্ষমতায় ছিল না, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান দেওয়া হয়নি না। কেন? মুক্তিযোদ্ধা ভাতা প্রথম প্রবর্তন করেছে বেগম খালেদা জিয়া। কে বলেছে আপনাকে? মুক্তিযোদ্ধা ভাতা প্রথম প্রবর্তন করেছে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। এই দেশের স্বাধীনতা পদক প্রবর্তন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দেশে আপনার 21শে পদক প্রবর্তন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছে বেগম খালেদা জিয়া। এদেশে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছে বেগম খালেদা জিয়া। এদেশে নারী মেয়েদের বিনা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি প্রবর্তন করেছে বেগম খালেদা জিয়া। কোনটা করে নাই? তাহলে যদি সবটাই তিনি করে থাকেন তাহলে 30% কোটা বাতিলের দাবিতে কেন উঠবেন আপনারা? অবাস্তব, অবাস্তব। তো সম্মান দিবেন না যারা এই দেশের সবচেয়ে বড় সন্তান? আমি দিচ্ছি তো তাকে, মরে গেলে গাড়া বানা দিচ্ছি, নাতিপুতিতে আপত্তি কেন দেব? কেন এই আপত্তিটা কেন আসবে? এত 3 জেনারেশন আসতে পারে না। আমি তো বলতে নাতিপুতি আসতে পারে না। এবং এখানে পরিষ্কার বক্তব্য, আজকে সরকারের বিভিন্ন মন্ত্রীরা যে কথাটা বলছেন, আইনমন্ত্রী বিভিন্ন ভাবে যেভাবে ধমক দিচ্ছে, স্বাধীন বাংলাদেশের মানুষ এই ধমক শুনতে রাজি না। ৭৪রা আপনি বলে দিলেন ৭৫-এর খুনি আর ৭১-এর খুনিদের সন্তান আর ৭৫-এর খুনি যে হয়, এই যে হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে মাঠে নামছে, এরা সবই যদি তাই হয়, তা আপনার ক্ষমতা কোথায়? তাহলে আপনার জোর করে ক্ষমতা আছেন, জনগণের দ্বারা তো আপনি নির্বাচিত হন নাই, বাস্তবে হন নাই, তাহলে আপনাদের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। এই কথা বলার কারণে একদিন এই ছেলেদের কাছে মাপ চাইতে হবে। কার? কে মাপ চাইবে? যারা বলছে তারা, সে যত বড় যে হোক না কেন, আমি রাজাকার না, আমাকে আমাদের রাজাকার বলার কোনো অধিকার না। আমি মুক্তিযোদ্ধা, আমাকে কেন বলবেন? মুক্তিযোদ্ধার সন্তানরা এখানে অনেক এই আন্দোলনের ভিতরে আছে, তারা বলছে আমার বাবা 20,000 টাকা করে সম্মানী ভাতা পায়, আমি তো লেখাপড়া শিখি। কিন্তু সরকার তো এটাও বলছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে মগজ ধোলাই করে এই কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে একটা শক্তি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পাগল যদি একদিকে হয় তাহলে সরকার থাকে কোথায়? এবং এখন দেখেন, আমি কোনটারে আমরা চেয়েছিলাম, কিন্তু আপনারা তো এই আন্দোলনকে বলছেন সরকারের আন্দোলন। কোনটা? এই যেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, অনেকেই তো বলছে যে এটা সরকারের একটা প্ল্যান গেম। না, সরকার যেটা সমাধান করতে 1 ঘন্টায় 1 ঘন্টায় সমাধান করা যায়, সেটা আজকে দেন। এটা ধরেন ছাত্রদেরটা বাদ দেন, শিক্ষক রাস্তায় আর পৃথিবীতে কোথাও গতকালকে তো শিক্ষকদের সাথে আলোচনা করলো, এখনো শিক্ষকরা মাঠে, এখনো মাঠে দাবি আদায় না হলে তো মানুষ মাঠেই থাকে, একটা বার্গেনিং সেটেলমেন্টে না গেলে। একটা অনৈতিক, মানে জনধিকৃত জনবিরোধী একটা সরকার, যে দেশে ধরেন একই সাথে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজপথে এবং একই সাথে সমস্ত ছাত্ররা রাজপথে, পৃথিবীর ইতিহাসে দেখেছেন। স্বৈরাচারী সরকার যদি দেশে থাকে তাহলে কেউ রাজপথে থাকতে পারে? এর সাথে সময় তো ছিল না সরকার। যদি আপনারা বলেন বর্তমান সরকার স্বৈরাচারী, তাহলে সরকার যদি স্বৈরাচারী হয় তাহলে এত লোকজন কি রাজপথে নামতে পারে? ক্ষমতা আছে, কারা? যাক না, গুলি করুক না গুলি। শিক্ষার্থীগুলো জিনাত হুদা, আজকে আমি তার বক্তব্য, আমার সাথে টক শোতে অনেক জায়গায় গেছে, জিনাত হুদা বক্তব্য দিচ্ছে, শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি, সে কি বিএনপি করে? আজকে বিএনপি আওয়ামী লীগ সব একাকার হয়ে গেছে এই সরকারের, মানে ব্যর্থ, অনৈতিক এবং মানে কি বলবো বিবেকহীন একটা প্রত্যয় কর্মসূচির কারণে আজকে হাজার হাজার না লক্ষ লক্ষ ছাত্ররা, মুক্তিযোদ্ধা সন্তান থেকে শুরু করে স্বাধীনতার পক্ষের প্রগতির ছাত্ররা সব মাঠে নামছে। তাদেরকে আপনি এক ঢালা বলে দিলেন রাজাকারের সন্তান, এক ঢালা বলে দিলেন। আনিসুল হক সাহেব বলেছেন এরা সব রাজাকারের সন্তান। আপনি কোথায় মুক্তিযুদ্ধ কোথায় ছিলেন? কোথায় ছিলেন মুক্তিযুদ্ধের সময়? আপনার বাবা অনেক বড় আইনজীবী, অনেক সম্পদের মালিক আপনার। আমি তো এখানে বলে যাচ্ছি আপনার টেবিলে,
উনি কত দুর্নীতি করেছেন শুধু ক্ষমতা থেকে যাক। আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে, বেনজির আমাদের ধমক দিয়েছিল বেনজির 2014 সালে নির্বাচন করেছিল, কি শুদ্ধাচার পুরস্কার দিয়ে। আজ কোথায় বেনজির, কোথায় আজিজ? নির্বাচনের পর বলেছিলেন এত সুন্দর নির্বাচন কোনো হয়নি। শুনেন না, এই তো খালি সময় আসতেছে। কি ভোটের আগে তো আমেরিকাও ধমক দিয়েছিল, আজকে আমেরিকা তো ট্রাম্পকে গুলি করলো সব সময়। সেটা কি করে বলবেন? আমেরিকা ট্রাম্প গুলি করে, একটা পার্সন, একটা ছেলে 20 বছর একটা ছেলে গুলি করে। হ্যাঁ, আর আমাকে যে আরে প্রেসিডেন্টকে তার নির্বাচনী জনসভায় গুলি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। হ্যাঁ, আমি বাংলাদেশে যত ক্ষুদ্র এই দেশের ছাত্র আন্দোলনের আমি রূপকার। হ্যাঁ, তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন না কেন? বাইডেন প্রশাসনকে নিয়ে প্রশ্ন তুলছেন না কেন? হলো ব্যক্তি, আমেরিকাতে হয়, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন জায়গায় হয়। আর আমি এই দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রাম আছে শেষ করে সব ঘটনার সাথে আমি যুক্ত। আমার সময় আমাকে 2018 সালের নির্বাচন সব গুলি করা হলো, গুলি আল্লাহর মধ্যে লাগে নাই, ক্ষত বিক্ষত করা হলো। আমি হেলিকপ্টার ঢাকায় আসলাম, আমাদের 50 জন প্রার্থীকে আহত করা হলো। কি অপরাধ? ওটা ট্রাম্পকে তো গুলি তো বাইডেন করায় নাই, সরকার করায় নাই, ব্যক্তিগত একটা ছেলে, তার কোন রাগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, থ্রিল থাকতে পারে যে আমি প্রেসিডেন্টকে গুলি করি, একটা মৃত গেছে আবার। তাহলে এরকম ব্যক্তি একটা ছেলে যদি প্রেসিডেন্টকে, সাবেক প্রেসিডেন্টকে গুলি করে, তাহলে এটাই যদি আমাদের দেশে ঘটতো, তাহলে আপনারা কি বলতেন? আইন শৃঙ্খলা ফেইলিওর। না, ওটা এখন বলতে পারেন যে এটা, না না, আমি সেটাই বলছি, তাহলে এটা আমাদের দেশে ঘটলে কি হতো? আওয়ামী লীগের হাসান মাহমুদ সাহেব বলে ফেলতে পারে ওটা বিএনপি। হ্যাঁ, ট্রাম্পকে গুলি করছে বিএনপি, বলে ফেলতে পারে। এখন দেখেন মানে কে গুলি করবে? বিএনপি গুলি করছে হয়তো, কাকে? ট্রাম্পকে। মানে বলার সুযোগ তাহলে বলে ফেলতো, এটাও বিএনপি করেছে। আপনারা না হয় গুলি করলে হাসান মাহমুদ সাহেব বলবে বিএনপি করেছে গুলি ট্রাম্পকে, কিন্তু আপনারা কেন এটা বলছেন না যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আমেরিকান উন্নত হয়েছে, মানবাধিকার পরিস্থিতি সবার হাতে বন্দুক? ওইটা হ্যাঁ, ওখানে তো সবার হাতে। তাহলে আমেরিকা যে মানবাধিকার নিয়ে কথা বলে, আমেরিকা মানবাধিকার কথা তো বলবে। ওটা রাষ্ট্রীয়ভাবে, ওরা তো সরকারিভাবে তো মানবাধিকারের বিরুদ্ধে যাচ্ছে না, ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে করেছে। আমার এখানে যেমন ধরেন, আমাদের এখন করলো কি, সরাসরি সরকার দলের মন্ত্রী সন্তানেরা মন্ত্রীর নির্দেশে আমার উপর আমাদের সবার ঘরটা ঠিক করতে হয়। আমাদের তো ওইটারে কি ওটা তো বিচ্ছিন্ন ঘটনা। আর আমার ইলেকশনের মাঠে একটা প্রেসিডেন্টকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে গুলি করা বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, আর আমার এখানে 50 জন প্রার্থী গয়েশ্বরদায় মন্ত্রী ছিল, আর ফখরুল আলমগীর থেকে শুরু করে আমাদের এনি মোহাম্মদুল খোকন, আমাদের সবাইকে তো গুলি করলো। নুরুদ্দিন অপু হেলিকপ্টারে আসছে, তাকে তো গুলি করেছিল। সেটার ব্যর্থতা কেন কি? সেটার ব্যর্থতা সরকার ক্ষমতা থেকে, সরকার ক্ষমতা, এবং সরকার কোনো জায়গায় মামলা নেয়নি, একটা মামলা নেয়নি, আমার মামলা ছাড়া, আমার ওখানে মামলা ছাড়া একটা মামলা হয়নি। এইটাই হলো আমেরিকার সাথে। কিন্তু হাবিব ভাই, গ্রেনেড হামলারও তো মামলা নেয়নি। কোনটা? গ্রেনেড হামলা যে হলো, তার তো মামলা নেয়নি। না না, গ্রেনেড হামলা আপনার যে গ্রেনেড হামলা, এটা তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিএনপি তো সরকার দলীয়ভাবে করে নাই। যেমন 88 সালে যে লালদিঘির ময়দান যেটা ছিল, সেটা সরকারের গুলি বন্দুক দিয়ে পুলিশ বিডিআর গুলি করেছিল বর্তমান প্রধানমন্ত্রী। আপনি যে বলছেন থানায় মামলা নেয় না, কিন্তু মামলা না নেওয়ার ইতিহাস তো আপনাদের সময় আছে, ওনাদের সময় আছে, দুই সময় আছে। বিএনপির আমলে এটা হয়েছে। এটা প্রশাসন আজকে যেমন আমাদের মিথ্যা মামলা দিচ্ছে, সেদিন এই প্রশাসনের গাফিলতির জন্য এটা হয়েছে। এবং তারা যদি মুক্ত অঙ্গনের প্রোগ্রামটা করতো, তাহলে হয়তো এই দুর্ঘটনা হয়তো বা ঘটতো না, ঘটাতে পারতো না। সরকার তো আপনাদের ছিল, দায়িত্ব সরকারকেই নিতে হবে। তাহলে আওয়ামী লীগ যখন সরকার ছিল ক্ষমতায়, তখন আপনার এইতে রমনা বটমূলে এতগুলি মানুষ মারা গেল, রসের উদ্দেশ্যে এতগুলি মানুষ মারা গেল, নারায়ণগঞ্জের স্বামী উসমানের উপস্থিতিতে তার অবশ্যই সরকারকে দায় নিবে, যে সরকার যখন থাকে তার ফেলিয়ার হবে। সমাবেশে তাহলে ওটা আওয়ামী লীগ করেছে এগুলি সবগুলো, যে সরকার যখন থাকবে, বড় যখন কোনো অরাজকতা হবে, তার রাষ্ট্রকে দায় নিতে হবে। না, আমার উত্তরটা দেন, ওটা কি আওয়ামী লীগ করেছিল? কোনটা? এই যে রমনা বটমূল, তারপরে আপনার স্বামী উসমানের ওদিসি রমনাইতে জঙ্গি হামলা সারা দেশে তো সরকার বলে আপনারা করেছেন। ওইটা করেছে জঙ্গিরা, যে জঙ্গিরা এই যে আপনার 21 আগস্ট যে ঘটনাটা ঘটিয়েছে, যে জঙ্গিরা, ওই জঙ্গিরাই ওই সমস্ত ঘটিয়েছিল। এবং তারপরে বিএনপি সরকারের কোনো হাত নেই না, বিএনপি যার কারণে বিএনপির সময় একটা বিএনপিকে ক্রেডিট আপনার দিতেই হবে, সেটা হলো বিএনপির সময় শায়েখ আব্দুর রহমান, তারপরে বাংলা ভাই, হ্যাঁ প্রথমে বিএনপি কিছু প্রশ্রয় পেয়েছিল, ওই কেন্দ্রিকে ওই নকশালদের অত্যাচারে ওদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা শুরু করেছিল, ডাকাতি করা শুরু, চাঁদাবাজি, তখন বাংলা ভাইয়ের সাহায্য দিয়েছিল, আমি অস্বীকার করব না। কিন্তু পরবর্তী দেখলো যখন এটা ভয়ঙ্কর, তোর প্রত্যেককে গ্রেপ্তার করেছে লাইভ দেখে, সিলেটে লাইভ দেখে, বাংলা ভাইয়ের লাইভ দেখে ওদেরকে অ্যারেস্ট করেছে, এবং স্বল্পতম সময়ের ভিতরে তাদের বিচার করে ফাঁসির রায় দিয়েছে। আলোচনাটা একটু আমি শেষ করে নিয়ে আসি। জনাব মৃধা সাহেব আছে, উনিও নিজে অনেকখানি এনজয় করছেন হয়তো পলিটিক্যাল বক্তব্য, কিন্তু আপনার কাছে যেতে আমি শেষ করব অনুষ্ঠানটা। জনাব মামুন মৃধা, যে জায়গাটা জানতে চাই, চায়না বিনিয়োগ কি আমাদের বাড়ছে?
আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, দেখুন 2019 পর্যন্ত একক দেশ হিসাবে বাংলাদেশের সর্ববৃহত্তম বিনিয়োগকারী দেশ চায়নাই ছিল। 2020 থেকে 2023 পর্যন্ত চায়না আসলে কার্যত লকডাউনে ছিল, ওদের এখানে যাওয়া এবং আসার সুবিধা ছিল না। 2023-এর পর থেকে আমরা যেটা দেখছি যে বেসরকারি খাতে কিন্তু তাদের বিনিয়োগটা ক্রমান্বয়েই বাড়ছে। আপনি যদি ব্যবসায় কথা বলেন তাহলে আপনি দেখবেন যে সিঙ্গেল বিনিয়োগকারী কান্ট্রি হিসাবে কিন্তু সবচেয়ে বড় বিনিয়োগ গত 1 বছরের মধ্যে চায়না থেকে এসছে বিভিন্ন সেক্টরে আমাদের। কারণ যখনই হয় আমরা আমাদের মেম্বার্সদের সাথে যখন কথা বলছি, প্রতি মাসেই আমরা দেখছি যে 15 থেকে 20টা নতুন নতুন কোম্পানি প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করছে বাংলাদেশে, এবং ইনভেস্টমেন্টের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে এবং সেগুলো ফুলফিল করেই তারা ইনভেস্টমেন্ট করছে। আপনি একই তথ্যটা আপনি যদি বিডায় যান, বিডাতেও একই ধরনের তথ্য পাবেন। সো সেই দিক থেকে পর্যালোচনা করলে আমরা বলতে পারি যে বিনিয়োগ বাড়ছে, বাট সেটা আরও বাড়বে। মানে আমি ওইটাই জানতে চাই যে আপনি বলছেন বিনিয়োগ বাড়ছে, আর যেহেতু কার্যত লকডাউন ছিল একটা করোনার কারণে, সেখানে তো অনেক কিছু স্টাক হয়েছিল, কিন্তু কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা আগামীতে আছে চায়না বাংলাদেশের, কোন জায়গাগুলো? আমরা যে স্পেসিফিক সেক্টরসগুলো ঠিক করে দিয়েছি চায়নাকে যে আমরা আগ্রহী এই সেক্টরে বিনিয়োগ পেতে, সেটা হলো এক হচ্ছে আইটি, এবং আইটির মধ্যে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে হচ্ছে এআই, আমাদের চামড়া, আমাদের আরএমজির ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, আমাদের এগ্রিকালচার, আমাদের ব্লু ইকোনমি তথা আমাদের যে সি ফিশ এবং সি রিলেটেড যেই ইকোনমিটা আছে সেখানে, সিরামিক্স এবং মূলত এগুলোই। আরেকটা ব্যাপারে আপনারা তো এগুলো বেঁধে দিয়েছেন, কিন্তু চায়না ইন্টারেস্টেড কোনটাতে? না, তারা কিন্তু আমাদের সাথে যে কথাগুলো হয়েছে, তারা যে জয়েন্ট স্টেটমেন্টগুলো দিয়েছে তাতেও তারা এই সেক্টরগুলোকেই প্রায়োরিটি দিচ্ছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে দেখুন আমাদের আরএমজি যেটা নিয়ে আমরা গর্ব করি, আরএমজির ব্যাকবোন কিন্তু হচ্ছে চায়না, কারণ চায়নার র মেটেরিয়ালস, কেমিক্যালস, মেশিনারিজ ইত্যাদির কারণেই বৃহৎ অংশের যে সাপ্লাই সেটা দিয়ে আমরা ভ্যালু অ্যাড করে এক্সপোর্ট করছি। আমরা তাদের কাছে যেটা চেয়েছিলাম যে যেই পণ্যগুলো আমরা তোমাদের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, এই পণ্যগুলো তোমরা বাংলাদেশে তৈরি করো, এবং তারা কিন্তু এক্ষেত্রে বেশ আগ্রহ দেখিয়েছে। 2, আমাদের যে রেমিটেন্স আর্নাররা আছে, আমরা দেখতে পাই যে আমাদের আসলে অনেক ক্ষেত্রেই আমরা স্কিল্ড ওয়ার্কার পাঠাতে পারি না। তো আমরা তাদের কাছে যেটা চেয়েছিলাম যে আমরা ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্কার যাতে এখানে তৈরি করতে পারি, তার HRM ট্রেনিংয়ের ব্যাপারে তোমরা আমাদেরকে হেল্প করো। তো তারা কিন্তু এই ব্যাপারে বলেছে যে চায়না এইডেড, আপনারা এটা পুরোটা ফান্ডিং তারা করবে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো এই দুইটা সেক্টর কিন্তু একটা বড় মাইলফলক। এবং আমরা এবার দেখলাম যে চায়না সফরে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য বিনিয়োগের আবেদনও তিনি রেখেছেন, যে যেহেতু ওখানে যাতায়াত কমিউনিকেশনটা খুব ভালো হয়ে গেছে, সুতরাং ওই দিকে তো অবকাঠামো থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, যে বিনিয়োগ যেন চায়না বিনিয়োগ যেন বাড়ে। তো সবচেয়ে বড় কথা চায়না সফর আপনি করে ফেলেছেন, এবং চায়নাতে যে আমাদের বাণিজ্যের বন্ধু, সেটাতে আপনি আশাবাদী যে ভবিষ্যতে আমাদের অর্থনীতি আরো সুদৃঢ় হচ্ছে চাইনিজ অর্থনীতি দিয়ে, তাই তো? আলোচনাটা শেষ করে নিয়ে আসি আজকের মতো। প্রিয় দর্শক, যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনলেন আমাদের সম্মানিত দুজন আলোচকের কথা, তারা দেখলেন দুপাশ থেকেই কথা হলো চায়না বিনিয়োগ এবং চায়নার প্রাপ্তি নিয়ে, এবং আমাদের অর্থনীতি এবং রাজনীতি সবটা নিয়েই কথা হলো। নিশ্চয়ই আগামীকাল অন্য বিষয় নিয়ে কথা হবে। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ আরও একবার।